আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নানা ধরনের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও মার্কিন রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফ যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব উপস্থাপন করছেন। তার মতে এই প্রস্তাবের লক্ষ্য হল চলমান সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা সহজতর করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ প্রশস্ত করা। যতদূর জানা গেছে, নতুন এই প্রস্তাবে মোট ১৩টি দফা রয়েছে। আর এই প্রস্তাবনার চূড়ান্ত পরিকল্পনা হল ৬০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর করা, ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ত্বরান্বিত করা এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা। ইসরায়েলি ও আমেরিকান গণমাধ্যম এবং হামাসের ঘনিষ্ঠ ফিলিস্তিনি সূত্র বিষয়গুলো নিশ্চিত করেছে। চুক্তির আদ্যপান্ত নিয়ে বিশ্লেষণ থাকছে এবারের প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল জানিয়েছেন তিনি গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য স্টিভ উইটকফের প্রস্তাব হাতে পেয়েছেন। অন্যদিকে হামাসের একজন সিনিয়র কর্মকর্তাও জানিয়েছেন যে হামাস যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাবটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে। হামাসের এই কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছেন এই প্রস্তাবে হামাসের বহু মৌলিক দাবিকে উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে গাজায় যুদ্ধের সম্পূর্ণ অবসানের নিশ্চয়তা এবং প্রাথমিক ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার পর ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়নি। যতটুকু জানা গেছে, স্টিভ উইটকফের নতুন প্রস্তাবে একটি ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করবেন যে এই সময়সীমার মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতি বজায় রাখবে। একই সাথে হামাস ২ ধাপে ১০ জন জীবিত ইসরায়েলি বন্দী এবং আরও ১৮ জনের মরদেহ হস্তান্তর করবে। প্রথম ধাপে প্রথম দিন অর্ধেক এবং দ্বিতীয় ধাপে সপ্তম দিন বাকি জিম্মিদের মুক্তি দেয়া হবে। হামাস যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরপরই গাজায় ত্রাণ সরবরাহ শুরু হবে। যে কোনো মানবিক সহায়তা বিষয়ক চুক্তিকে সাময়িক এই যুদ্ধবিরতির পুরো সময়কাল জুড়ে মান্য করা হবে। মানবিক এই সহায়তা জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিতরণ করা হবে। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় সকল ইসরায়েলি সামরিক তৎপরতা বন্ধ করা হবে। যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকায় প্রতিদিন ১২ ঘণ্টা করে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে। বিশেষ করে বন্দী ও যুদ্ধবন্দী বিনিময়ের দিনগুলোতে এটি কার্যকর থাকবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রথম দিনে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার পরপরই ইসরায়েলি বাহিনী উত্তর গাজা এবং নেটজারিম করিডর এলাকায় তাদের অবস্থান তুলে নেবে বা পুনর্বিন্যাস করবে। আর সপ্তম দিনে নির্ধারিত জিম্মিদের ছেড়ে দেওয়ার পর গাজার দক্ষিণাঞ্চল থেকেও ইসরায়েলি বাহিনী হয় তুলে নেওয়া হবে নতুবা নতুন করে পুনর্বিন্যাস করা হবে। এই সেনাবাহিনী কতদিন পর্যন্ত মোতায়েন থাকবে বা কোন সীমারেখায় থাকবে তা নির্ধারণে উভয় পক্ষের টেকনিক্যাল দলগুলো কাছাকাছি আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দিন থেকে গ্যারান্টার মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে আলোচনা শুরু হবে, যার লক্ষ্য হবে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাসমূহ নির্ধারণ করা। এই পর্যায়ের আলোচনায় যে বিষয়গুলো আলোচিত হবে সেগুলো হলো বাকি থাকা সকল ইসরায়েলি জিম্মিও মুক্তির শর্ত ও বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনকে মুক্তি দেওয়ার ফলাফল ও শর্তাবলী নির্ধারণ করা, ইসরায়েলি দখলদার বাহিনীর পুনঃমোতায়েন ও সম্পূর্ণ প্রত্যাহার সংক্রান্ত বিষয় এবং গাজা উপত্যকার অভ্যন্তরে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থার রূপরেখা প্রণয়ন করা। গাজা উপত্যকায় ভবিষ্যৎ নিয়ে উভয় পক্ষের প্রস্তাবিত যে কোনো ব্যবস্থা নিয়ে আলোচনা করা এবং পরিশেষে একটি স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা প্রদান। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করবেন যে সব পক্ষ যুদ্ধবিরতির প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি এও নিশ্চিত করবেন যাতে সাময়িক যুদ্ধবিরতির পর গাজায় শুরু হওয়া আলোচনা পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তারপরও একটি স্থায়ী সমাধানে উপনীত হওয়ার ব্যাপারে উভয় পক্ষকেই নমনীয় হতে হবে। এই যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক আছেন এমন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ১২৫ জন ফিলিস্তিনি এবং ৭ই অক্টোবর ২০২৩ সালের পর গাজা থেকে আটক ১১১ জনকে মুক্তি দেওয়া হবে। গাজার ১৮০ জন শহীদের মরদেহ হস্তান্তর করা হবে।
এই প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে প্রথম দিনে অর্ধেক এবং দ্বিতীয় ধাপে সপ্তম দিনে বাকি অর্ধেক। দশম দিনে হামাস বাকি ইসরায়েলি বন্দীদের সম্পূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। অন্যদিকে ইসরায়েলও ৭ অক্টোবরের পর যেসব ফিলিস্তিনিকে আটক করেছে তাদের সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য এবং তারা যে সংখ্যক ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে সেগুলো প্রকাশ করবে। এই সময় হামাসকে প্রতিশ্রুতি দিতে হবে যে যুদ্ধবিরতির পুরো সময়কালে তাদের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ষাট দিনের মধ্যে যদি একটি স্থায়ী যুদ্ধবিরতির বিষয় চুক্তি সম্পন্ন হয় তাহলে বন্দীদের তালিকাভুক্ত অবশিষ্ট ৫৮ জনকে মুক্তি দেওয়া হবে। যদি কোনো চূড়ান্ত চুক্তি না হয় তবে আলোচনা আন্তরিকতার সঙ্গে চালিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে অস্থায়ী যুদ্ধবিরতির সময়সীমা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাড়ানো যেতে পারে। নতুন প্রস্তাবনার গ্যারান্টার রাষ্ট্র হল মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। এই তিনটি দেশ ৬০ দিন যুদ্ধবিরতি বজায় রাখার নিশ্চয়তা প্রদান করবে এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনার পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধান করবেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এই যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা করবেন। এই নতুন শর্তাবলী এমন একটি সময় সামনে আসলো যখন ইসরায়েল একতরফাভাবে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং মার্চ মাসে গাজায় পুনরায় বোমাবর্ষণ শুরু করে। এরপর থেকে ইসরায়েলি হামলা আরও তীব্রতর হয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ১০০ জন ফিলিস্তিনি নিহত হচ্ছে। যুদ্ধবিরতির এই প্রস্তাবনার প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে তারা গাজায় নতুন যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করেছে, যদিও বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে হামাস শেষ পর্যন্ত এই প্রস্তাব প্রত্যাখ্যানও করতে পারে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জোহরি বলেছেন, প্রস্তাবনায় ইসরায়েলের অবস্থানকে প্রাধান্য দেয়া হয়েছে এবং হামাসের প্রধান দাবিগুলোর কোনোটাই পূরণ করা হয়নি। বিশেষত যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অঞ্চলটিতে সীমাহীন ত্রাণ প্রবেশের নিশ্চয়তা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই প্রস্তাবনায় উপেক্ষিত হয়েছে। হোয়াইট হাউস ঘোষণা করেছে যে ইসরায়েল এই প্রস্তাব গ্রহণ করেছে। এর প্রতিক্রিয়ায় হামাসের আরেক শীর্ষ কর্মকর্তা বাসেম নাইম বলেন, জায়নিস্ট প্রতিক্রিয়ার মাধ্যমে বোঝা যায় যে তারা দখলদারিত্বকে স্থায়ী করে তুলতে হত্যা ও দুর্ভিক্ষ চালিয়ে যেতে চায়, আর নতুন প্রস্তাবে তাদেরকে সে সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রস্তাবিত চুক্তিতে আমাদের জনগণের কোনো দাবি পুরোপুরি পূরণ করা হয়নি। যুদ্ধ বা চলমান দুর্ভিক্ষ বন্ধ করার কোনো ঘোষণাও এতে নেই। এরপরও জনগণের প্রতিনিধি সংগঠন হিসেবে পূর্ণ দায়িত্বশীলতার সাথেই হামাস এই প্রস্তাবটি পর্যালোচনা করবে। ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলেছে, ইসরায়েলের প্রায় ৩ মাসের অবরোধ, যা সাম্প্রতিক কয়েকদিনে কিছুটা শিথিল হয়েছে, কিন্তু এরই মধ্যে গাজার জনগণের বড় অংশই দুর্ভিক্ষের কিনারায় পৌঁছে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছেন, গাজায় যুদ্ধ শেষ হবে না যতক্ষণ না সকল ইসরায়েলি বন্দী মুক্তি পায় এবং হামাস সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয় বা নির্বাসনে যেতে বাধ্য হয়। তিনি আরও উল্লেখ করেছেন যে ইসরায়েল গাজার উপর দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিয়ন্ত্রণ ধরে রাখবে। তিনি গাজার মানুষকে অন্য কোথাও স্থানান্তরের পক্ষেও জোরালো অবস্থান নিয়েছেন। তবে নেতানিয়াহুর এই পরিকল্পনা ফিলিস্তিনিদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশের কাছেও ব্যাপক নিন্দিত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এমন কোনো জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে। অন্যদিকে হামাস স্থায়ী যুদ্ধবিরতি ও নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা দেওয়ার বিনিময়ে সকল জিম্মিকে ছেড়ে দেওয়ার উদার প্রস্তাব বহু আগেই দিয়ে রেখেছে। এছাড়া হামাস এক রাজনৈতিকভাবে স্বাধীন ফিলিস্তিনি কমিটির হাতে শাসন হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেছে, যাদের কাজ হবে পুনর্গঠন তদারকি করা। যদিও অল্প কিছু করে ট্রাক গাজায় গত কয়েকদিনে প্রবেশ করেছে, কিন্তু ফিলিস্তিনিরা এখনও ত্রাণ পেতে কষ্ট পাচ্ছে, কারণ খাদ্য বিতরণ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
যেখানে ইসরায়েলি ধোঁয়া বোমা এবং গুলির শব্দের খবর পাওয়া যাচ্ছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের স্থাপন করা ত্রাণ বিতরণ কেন্দ্রে ব্যক্তিগত নিরাপত্তা সংস্থাগুলো নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, যদিও ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি ইসরায়েলি বাহিনী অবস্থান করছে। আর প্রতিদিনই মানবিক ত্রাণ কর্মীদের ইসরায়েলিরা নানা অজুহাতে হত্যাও করছে। তবে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে দেয়া এই ত্রাণ বিতরণ পদ্ধতি প্রত্যাখ্যান করেছে, কেননা জাতিসংঘ মনে করে ব্যক্তি উদ্যোগের এই সংস্থাগুলোর কার্যক্রম গাজার জনগণের চাহিদা মেটাতে মোটেও যথেষ্ট নয়, বরং এভাবে বিশৃঙ্খলভাবে এবং অনিয়ন্ত্রিত সংস্থাগুলো কাজ করার কারণে ইসরায়েলি সেনাবাহিনী খাবারকে পুঁজি করে গাজায় আগ্রাসন চালানোর সুযোগ পাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।